টেট সংক্রান্ত বিষয়ে লড়াই কিন্তু এখন সম্পূর্ণভাবে জমে উঠেছে। গত 13 তারিখে যে ত্রিপুরার যে মামলাটা ছিল তার হেয়ারিংয়ের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সব থেকে দ্রুত এবং তাড়াতাড়ি তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, আমি সব সময় চেষ্টা করি যে আমার যে ভিডিওগুলো থাকবে সেটার মধ্যে যেন নির্ভরযোগ্যতা থাকে এবং সঠিক আপডেট যেন থাকে তার মধ্যে, এবং যত দ্রুত পারা যায় আমি আপনাদের সামনে সঠিক আপডেট কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ডেটটা দেখে নিন, টাইমটা আমি বলে দিচ্ছি, 8টা 18 বাজছে। আজকে ডেট হচ্ছে অক্টোবর 15। তো আজকে অক্টোবর 15 8টা 18 লেটেস্ট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই টেট সংক্রান্ত যে ম্যাটার, সে ম্যাটারের লেটেস্ট আপডেট। দেখুন, এই যে টেট সংক্রান্ত লড়াই যেটা চলছে, তো সেখানে অনেকগুলি কিন্তু রিভিউ পিটিশন এবং রিট পিটিশন এবং তার সাথে কিন্তু এমএ ফাইল করা হয়েছে। তো আমরা একটু দেখে নিই যে মোট কতগুলি রিভিউ, রিট এবং এমএ ফাইল করা হয়েছে। দেখুন, আমরা জানি মূল মামলা যেটা ডায়েরি নাম্বার হচ্ছে 364666/2018 অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটা আছে, আমরা জানি প্রত্যেকেই। আর এর সাথে দেখুন, এই দেখুন রিভিউ পিটিশনের নাম্বারগুলো, আগের বার আমি বলেছিলাম 9টা পর্যন্ত আমি আপডেট দিয়েছিলাম, তো এখন দেখুন সংখ্যাটা অনেক বেড়ে গেছে। মোটামুটি আরপিসি রিভিউ পিটিশন দাখিল হয়েছে 12টা, আর রিট পিটিশন দাখিল হয়েছে একটা, দেখুন যার নাম্বারটা হচ্ছে 58572 এইটা। আর এমএ ফাইল হয়েছে, মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে 59789। চলুন দেখে নিই যে কারা ফাইল করেছে এরা। দেখুন, এমএটা ফাইল করেছে 59789, এটা একটা এমএ ফাইল হয়েছে। এবং দেখুন এমএ ফাইল করেছে, এখানে পিটিশনার হচ্ছেন প্রমোদ কুমার, আর রেসপন্ডেন্ট হচ্ছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া এমএইচআরডি যেটা ডিপার্টমেন্ট আছে। তা এইটা হচ্ছে এমএ ফাইলের স্ট্যাটাস। আর যেটা রিভিউ ফাইল হয়েছে, রিট পিটিশন হয়েছে, দেখুন রিট পিটিশনটা আমি দেখাচ্ছি, রিভিউগুলো অনেক আছে, একবারে দেখাচ্ছি না। রিট পিটিশনটা হয়েছে 58572 রিট পিটিশন, মোটামুটি এটা হয়েছে। এখানে পিটিশনার আছেন কে, রাধে রামন ত্রিপাঠী, আর রেসপন্ডেন্ট আছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো আমি বিষয়টা এবার আমি আপনাদের সামনে একটু ছোটো করে আলোচনা করি। দেখুন, টেট সংক্রান্ত বিষয়ে 1 সেপ্টেম্বর 2025 যে জাজমেন্টটা এসছে, তো সেই জাজমেন্টটা আমরা মোটামুটি কম বেশি সকলেই জেনে গেছি। তারপরে 13ই অক্টোবর একটা ত্রিপুরার যে মামলাটা ছিল, সেই মামলাটার অল্প বিস্তর হিয়ারিং হয়েছে এবং তার একটা নেক্সট ডেট কিন্তু দেওয়া হয়েছে, আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এই যে রিভিউ, রিট এবং মডিফিকেশন একসাথে করা হচ্ছে, তো তার গুরুত্ব কতটা। দেখুন, গুরুত্ব সবসময় মনে রাখবেন যে আপনি যত বেশি কাজ করবেন তার গুরুত্ব তত বেশি বাড়বে। এখানে মূলত যে জাজমেন্টটা এসছে সেটাকে পরিবর্তন করার 3টি উপায় মূলত আছে, এবং 3টি উপায় কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। একটা হচ্ছে রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন মানে কি বলতে চাওয়া হচ্ছে এখানে বলতে চাওয়া হচ্ছে রিভিউ পিটিশন মূলত করা হয় কোনো একটা জাজমেন্ট, সেটাকে পুনর্বিবেচনা করার জন্য। আমি আগেও বলেছি, তা এখানে এই যে রিভিউ পিটিশন করা হয়েছে যার সংখ্যা হচ্ছে এখনও পর্যন্ত 12টা, এই 12টা রিভিউ পিটিশনে কিন্তু মূল বক্তব্যটাই হবে যে আপনার যে জাজমেন্টটা দিয়েছেন, আপনারা মাননীয় বিচারকদ্বয় যে জাজমেন্টটা দিয়েছেন, সেই জাজমেন্টটা যাতে পুনর্বিবেচনা করা হয় এবং যদি কোনো ভুল থাকে তা সেটা যাতে সংশোধন করে নেওয়া হয় বা জাজমেন্টটা পরিবর্তন করা হয়। এটা গেলে একটা আলাদা ম্যাটার, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করানো কিন্তু খুব সহজ কাজ নয়। তবে আগের দিন যা হিয়ারিং দেখলাম তাতে মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। প্রধানত রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং হয়, কিন্তু হ্যাঁ, সঠিক যদি পয়েন্ট রাখা যায়, সঠিক যদি ত্রুটি সঠিক অ্যাঙ্গেল থেকে যদি সঠিকভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে। আমাদের রিভিউ পিটিশনের মূল টার্গেটই হচ্ছে একটা ওপেন কোর্ট হিয়ারিং করা, এবং যার মাধ্যমে একটা বিস্তর আলোচনা হবে, এবং যে বিস্তর আলোচনার মাধ্যমে একটা সঠিক সমস্যার সমাধানের পথ যাতে বেরিয়ে আসে। তো এটা গেল রিভিউ পিটিশন। আর দেখুন, একটা রিট পিটিশন হয়েছে। রিট পিটিশন সাধারণত কি হয় না, কোনো কর্তৃপক্ষ যখন কোনো ভুল করে থাকে তখন সেই ভুলের মাসুল সাধারণ যে প্রার্থীরা আছে তাদেরকে দিতে হয়, তো তার বিরুদ্ধে প্রধানত রিট পিটিশন করা হয়। রিট পিটিশন প্রধানত সংবিধানের 2টি ধারা আছে, একটা সুপ্রিম কোর্টের যে ধারা যেটা 32 নম্বর যে ধারা আছে, একটা 226 নম্বর ধারা আছে। তো দেখুন, রিট পিটিশন মূলত সুপ্রিম কোর্টে যে রিট পিটিশনগুলো করা হয় সেটা মূলত যে মৌলিক অধিকার যেটা খর্ব হয়, ফান্ডামেন্টাল রাইটস যেটা বলে, তো তার উপরই মূলত করা হয়। কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট মূলত মৌলিক অধিকারের যে বিচার বিবেচনা বা বিচারগুলো করে থাকে। তাহলে 32 নম্বর ধারার প্রেক্ষিতে কিন্তু এখানে রিট পিটিশনটা করা হয়েছে। এবং দেখুন, ওখানে রেসপন্ডেন্ট কে করা আছে না, ইউনিয়ন, দেখুন গভর্নমেন্টকে করা আছে। দেখুন রেসপন্ডেন্ট, দেখুন রিট পিটিশনের আমি দেখালাম যেটা আপনাদেরকে,
যে এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া, তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কিন্তু করা আছে। তার মানে ওখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ভুল ত্রুটি আছে এবং তার বিরুদ্ধে কিন্তু এখানে রিটটা কিন্তু ফাইল করা হয়েছে। আর মডিফিকেশান অ্যাপ্লিকেশন যেটা, সেটা কিন্তু জাজমেন্ট যেটা এসছে তার কিছু অংশের মডিফাই করার জন্য কিন্তু করা হয়েছে। দেখুন এটা সাধারণত কি হয়, এটা সাধারণত আপনার জাজমেন্টটাকে মেনে নেওয়া হয়, কিন্তু তার সাথে কিছু শর্ত যোগ করে দেওয়া হয় যে মাননীয় বিচারপতি দ্বয়ের কাছে এরকমভাবে উপস্থাপন করা হয় যে আপনাদের জাজমেন্টটা ঠিক আছে, কিন্তু তার কিছুটা অংশ যদি একটু পরিবর্তন করেন, যদি একটু মডিফাই করেন, তো সেটা মেনে নেওয়াটা আরও বেশি সুবিধাজনক হবে বা কার্যকরী করাটা সুবিধাজনক হবে। আমরা কিছুদিন আগে এসএসসি সংক্রান্ত একটা মামলার ক্ষেত্রে দেখলাম যে প্রথমে যে জাজমেন্টটা এসেছিল তার একটা রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়ে গেছে, কিন্তু বিষয়টা এর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ একটা কারণই আলাদা, কারণ মনে রাখবেন সবসময় যে করাপশান একটা বিশাল বড় ইস্যু। যদি কোনো জাজমেন্টে করাপশান উল্লেখ থাকে তাহলে কিন্তু তাকে কোনো রকমভাবে রিভিউ করা বা কোনো রকমভাবে তাকে খারিজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে যে এসএসসি যে রিভিউ খারিজ হয়েছিল, কিন্তু ওখানে দেখবেন একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেখানে একটা মডিফাই করে নিয়েছিল। কি করে নিয়েছিল না, ডেটটাকে এক্সটেন্ড করে নিয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই ক্যান্ডিডেট যারা আছেন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু মোটামুটি চাকরিটা সার্ভিসটা কন্টিনিউ করতে দেওয়া হোক, তার মধ্যে আমরা পরীক্ষা নিয়ে কিন্তু বিষয়টাকে মিটিয়ে নেব। তা সেটা কিন্তু কোর্ট সম্মতি দিয়েছিল। দেখুন এখানে রিভিউটা মূলত করা হয়েছে পুনর্বিবেচনা করার জন্য, মানে অর্ডারটা পরিবর্তন করার জন্য। রিটটা করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, সে কি দাবি রেখেছে, তার কি বক্তব্য, তার বিরুদ্ধে আলোচনা করার জন্য করা হয়েছে। আর মডিফিকেশন আমার যেটা মনে হচ্ছে যে এখানে জাজমেন্টের কিছু অংশ মডিফাই করার জন্য বলা হয়েছে। কি কি অংশ মডিফাই হতে পারে? দেখুন প্রথমেই যেটা মনে হচ্ছে যে জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা যদি শেষ পর্যন্ত যদি কার্যকরী করতেই হয়, তো সেখানে একটা কিন্তু খুব ভাইটাল জায়গা আছে, যে জায়গাটা কিন্তু মডিফাই করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে টার্মিনেশন। এই টার্মিনেশনের জায়গাটাকে যদি মডিফাই করা যায় এবং সেটাকে যদি আলটিমেটলি প্রমোশন পর্যন্ত যদি মোটামুটি রেখে দেওয়া যায়, তাহলেও কিন্তু একটা বিশাল বড় কিন্তু পাওনা হবে। আমি বলছি না যে টেট পরীক্ষাটা সবাইকে দিতে হবে, কিন্তু টেট পরীক্ষাটা বাই চান্স দেখুন এত রকম চেষ্টা করা হচ্ছে, তারপরেও যদি জাজমেন্টটা বলবৎ থাকে তাহলে কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা ভীষণ কার্যকরী হয়ে যাবে। তাই সব রকম চেষ্টা সবাই মিলে করছেন, খুব ভালো চেষ্টা করা হচ্ছে। সবাই নজর রাখুন বিষয়গুলোর ওপর, যার যা পয়েন্ট আসছে অবশ্যই কমেন্ট করে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যতটা পারা যাবে। দেখুন প্রচারের মাধ্যমে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সমাধানের রাস্তা বেরিয়ে আসে এবং সঠিক জায়গায় কিন্তু পৌঁছে যান। অনেকে ভাবছেন যে আমার মাথায় হয়তো এরকম একটা কোনো পয়েন্ট এসছে, আমি কোথায় বলবো? আপনি বলুন, আপনি ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গাতে বলুন, দেখবেন আপনার পয়েন্টটা ঠিক সঠিক জায়গায় পৌঁছে যাবে। কীভাবে পৌঁছবে সেটা আপনাকে ভাবতে হবে না, কিন্তু নিশ্চয়ই পৌঁছবে। প্রচুর সংগঠন আছে, প্রচুর শিক্ষকরা আছেন যারা এর সঙ্গে যুক্ত, তারা ঠিক দেখে নেবেন এবং সঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে। তো এই ছিল মোটামুটি টেট সংক্রান্ত বিষয়ের আজকের যে লেটেস্ট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মোট 12টা কিন্তু রিভিউ পিটিশন এখনও পর্যন্ত হয়েছে, তার সাথে একটা রিট পিটিশন এবং একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান হয়েছে। এই সংক্রান্ত বিষয়ের ছোট্ট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। অহেতুক চিন্তিত হবেন না, ধৈর্য ধরুন, পজিটিভ রেজাল্ট আসবেই। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।